আসসালামু আলাইকুম। সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ইঞ্জিনিয়ার যারা বাংলাদেশী ইঞ্জিনিয়ার কানাডাতে অবস্থান করছেন বা স্টুডেন্ট ভাই-বোনরা যারা ইঞ্জিনিয়ার বিষয়ে পড়াশোনা করছেন, তাদের কানাডাতে কি ধরনের অপরচুনিটি আছে? সেই বিষয়ে আজকে আমাদের মূলত আমাদের পডকাস্টটা সাজানো। এবং আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর ইমতিয়াজ। ডক্টর ইমতিয়াজ দীর্ঘদিন ধরে কানাডাতে পাবলিক সেক্টরে এবং অ্যাজ এ টেকনোলজিক্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করতেছেন এবং বিষয় যে জিনিসগুলো হচ্ছে মূলত ইন্ডাস্ট্রিয়াল যেই কানাডাতে আছেন এবং পাবলিক সেক্টরের বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বিষয়ে মূলত উনি এই ইঞ্জিনিয়ার সেক্টরে কাজ করে যাচ্ছেন। তো আজকে যে ইঞ্জিনিয়ারদের যে অপরচুনিটি সেই বিষয়ে ডক্টর ইমতিয়াজ একটা ইনসাইট তুলে ধরবে। তো আশা করি আমরা এই ইনসাইট থেকে অনেক কিছু শিখতে পারবো। So welcome Dr. Imtiaz at Sajib Creative Studio. ধন্যবাদ আপনাকে আপনার এই পডকাস্টে আমন্ত্রণ করার জন্য। তো আপনার প্রথম প্রশ্নটা যেটা অপরচুনিটি নিয়ে কথা বলছেন যে ইঞ্জিনিয়ারটা কানাডাতে কি অপরচুনিটি তাদের আছে, আমি যদি সেই বিষয়টা বলতে চাই, আসলে অপরচুনিটি অনেক ভাস্ট। ইঞ্জিনিয়ারদের অপরচুনিটি কানাডাতে অনেক ডাইভার্স এরিয়াতে। আপনার ক্লিন এনার্জি সেক্টর যেটা এখন সবচেয়ে বেশি চলছে, এই সেক্টরটাতে অনেকগুলো জায়গা আছে। আপনি ম্যানুফ্যাকচারিং লাইন হতে পারে, ডিজাইন লাইন হতে পারে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, স্পেশালি মাইনিং সেক্টর যেটা খুবই ডমিনেন্ট এখন। এই সেক্টরগুলোতে ইঞ্জিনিয়ারদের প্রচুর স্কোপ। রোলস যদি বলতে চাই, আসলে যেটা হয়তো আমাদের বাংলাদেশে ওই রোলস গুলো এত এভেলেবল না। এখানে ডিজাইন সেক্টরে প্রচুর কাজ করছে মানুষ। ইঞ্জিনিয়াররা R&D সেক্টরে কাজ করছে, সবসময় চ্যালেঞ্জিং বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে, যেটা হয়তো বা রুটিন জব না, প্রচুর চ্যালেঞ্জ ডিল করতে হয় ওদেরকে। প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা একটা বিশাল এরিয়া, বিভিন্ন প্রজেক্ট রিলেটেড কাজ করে, রেগুলেটরি কমপ্লায়েন্স নিয়েও কাজ করে, স্পেশালি পাবলিক সেক্টরে। ওভারঅল প্রভিন্স ওয়াইজ যদি বলি, তাহলে হয়তো অ্যালবার্টাতে প্রচুর ইঞ্জিনিয়ারদের স্কোপ থাকে। আপনার অন্টারিওতেও আছে, ব্রিটিশ কলাম্বিয়া এগুলোর জায়গা আছে, আর অন্যান্য জায়গায় অবশ্যই আছে, কিন্তু এগুলো প্রভিন্সগুলো একটু বেশি ডমিনেন্ট, যেখানে অনেক ইঞ্জিনিয়ারিং স্কোপ আছে। সো আমি এখন একটু সেগ্রিগেশন দিয়ে যদি কথা বলতে চাচ্ছি, যেহেতু ইঞ্জিনিয়ার জিনিসটা অনেক বিশাল এবং বিভিন্ন সেক্টরে বিভক্ত। যেমন আমরা যদি দেখি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো এই সব সেক্টরের কথা যদি চিন্তা করি, তাহলে ইঞ্জিনিয়ারদের কি ধরনের অপরচুনিটি গুলো আছে, মানে কাদের একটু বেশি অপরচুনিটি আছে, কাদের কি ধরনের অপরচুনিটি আছে, সেই জিনিসগুলোকে যদি একটু সেগ্রিগেশন করে যদি তুলে ধরেন। ওভারঅল যদি বলতে চাই, যেমন আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এরিয়াতে কাজ করি, তো এই এরিয়াটা আসলে সব জিনিস নিয়ে কাজ করে। মানে এই সেক্টরটা বলতে পারেন আপনি, আমার এই একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা প্ল্যান, ডিজাইন, সাইজিং এগুলো করার জন্য আমাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার টু অ্যান এক্সটেন্ট লাগে, কিন্তু আসলে মেইনলি আপনার অন্যান্য ইঞ্জিনিয়ারিং যেগুলো সবগুলোই আসলে ইন্টিগ্রেটেড। তো ওরকম ভাবে ডমিনেন্ট বলাটা খুবই, মানে সবগুলোই আসলে বলতে পারেন ডমিনেন্ট সেক্টর যখন থাকে, সব সেক্টরই আসলে লোকজন কাজ করে। সো ওভারঅল কেমিক্যাল, মেকানিক্যাল এগুলোই আমি বলবো যে খুব বেশি কাজ করছে আপনার এনার্জি সেক্টরে। তো এখন যেহেতু বাংলাদেশের একটা বড় কমিউনিটি যারা কানাডা মাইগ্রেশন করছেন, তাদের ব্যাকগ্রাউন্ড আমি বিশ্লেষণ করে দেখেছি, তারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড এবং তাদের ধরেন কানাডায় কোনো এক্সপিরিয়েন্স নাই, বাট তারা ধরেন বাংলাদেশে একটা বড় এক্সপিরিয়েন্স নিয়ে কানাডাতে আসতেছে। সো আবার অনেক নতুন যারা স্টুডেন্ট ভাই বোনরাও ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা করতেছে, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোক বা যারা এখানে ডোমেস্টিক আছে, তারাও ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা, এটা একটা প্রমিনেন্ট সাবজেক্ট যেটা বাংলাদেশিরা পড়াশোনা করতে চায়। যারা ধরেন এই নতুন, মানে দুইটা আমি বলতে যাচ্ছি, একটা হচ্ছে বাংলাদেশ থেকে অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার এবং যারা নতুন বা গ্রাজুয়েটস, তাদের এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করতে গেলে কি ধরনের লাইসেন্সিং লাগে, যেটার মাধ্যমে তারা কানাডাতে এলিজিবল হয় যে ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করার জন্য। এর বিষয়ে যদি আপনি একটু আপনার ইনসাইট তুলে ধরেন। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসলে। আমরা এখানে যখন আসি, কানাডাতে যখন কেউ স্টুডেন্ট হিসেবে আসে, তাদের কেউ স্টাডি করতে আসে, কেউ হয়তো মাস্টার্স, পিএইচডি এরকম করতে আসছে।
তাদের ক্যারিয়ার গোলটা আসলে খুব একটা প্রথম থেকে যে ফোকাস থাকবে এটা আসলে সহজ না। কেউ হয়তো R&D সেক্টরে চলে যাচ্ছে, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং সেক্টরেই থাকার চেষ্টা করছে। তো আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি বলি তখন তাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায় আপনার লাইসেন্সিং বিষয়টাতে যদি বলি। কেউ কেউ যদি আপনার ওই যে হায়ার স্টাডিটা করছে সেটা যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরেই হয় তখন হয়তো তাদের জন্য একটু ইজি হয় লাইসেন্সিংটা করার জন্য, তাদের টাইমটা কাজে লাগে। আর কেউ যদি একটু ডাইভার্টেড সেক্টরে থাকে তাহলে তখন তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। কিন্তু ওভারঅল তাদের ক্যারিয়ার শুরু করার জন্য লাইসেন্সিং লাগবে ব্যাপারটা এরকম না। তারা আসলে কানাডাতে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ করতে পারে আন্ডার সুপারভাইজড, লাইক আপনার অন্য আচ্ছা। একজন পিএনজির আন্ডারে কাজ করতে পারে এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে। ওভার টাইম কখনো তারা যখন আসলেই ইঞ্জিনিয়ারিং রোল প্লে করবে তখন কিন্তু তাদের পিএনজি লাইসেন্সিংটা লাগবে। তো তারা শুরু করতে পারে ইআইটি দিয়ে, এটাকে ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ বলে, যেখানে তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল করে তারপরে তারা ওটা দিয়ে শুরু করে। অ্যালবার্টাতে একটা নিয়ম থাকে, অন্টারিওতে একটা নিয়ম থাকে, মোটামুটি একই রকম ধরন থাকে নিয়মের। তারপর তারা একটা লেভেল এক্সপিরিয়েন্স হলে তারপর তারা পিএনজ হতে পারে। আমি কুইকলি স্টেপগুলো বলতে পারি তাহলে একটা আইডিয়া হয়। এক একটা প্রভিন্সের এক এক ধরনের মানে প্রিসাইজ থাকে, নিয়ম থাকে, যে কিন্তু ওভারঅল গাইডলাইনটা একই। তো ওরা যেটা করে সেটা হচ্ছে আপনার এডুকেশনাল অ্যাসেসমেন্ট আগে করে, যে আপনি আসলে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা হয়েছে নাকি, সেটা হচ্ছে মেইন ব্যাপার থাকে। তো সেটা যদি শুধু বাংলাদেশ থেকে আসে তখন যেটা হয়, আপনার যদি এখানকার ডিগ্রি না থাকে, ইঞ্জিনিয়ারিং রিলেভেন্ট ডিগ্রি না থাকে, তাহলে আপনাকে হয়তো বা ওই ক্যানাডিয়ান ইঞ্জিনিয়ারিং অ্যাক্রেডিটেশন বোর্ড আছে একটা, সিএবি, ওদের মাধ্যমে আপনাকে ওই সার্টিফিকেটটা অ্যাক্রেডিটেড করতে হবে। আচ্ছা। তো এটা একটা স্টেপ থাকে। তারপরে যেটা মেজর লাগে সেটা হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সাধারণত এটা আপনার 4 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে, টোটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স হতে হবে ওটা। তার মধ্যে মিনিমাম 1 বছর হচ্ছে ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে। তো এরপরে ডেফিনেটলি আপনার সব ক্রাইটেরিয়া যখন ফুলফিল হবে, আপনাকে যখন ওরা অথরাইজ করবে হ্যাঁ আপনি রেডি টু গো, দেন আপনাকে এক্সাম দিতে হবে, সেটা এথিক্স এক্সাম বলে। সেটার জন্য এক্সামটা শেষ হলে, সেটা এখন একটু আগের থেকে সহজ, অনলাইনে দেওয়া যায়, কিন্তু আপনার ওই এক্সামটা শেষ হলে, এক্সামে পাস করার পরে তখন আপনাকে ওরা লাইসেন্সটা দেয় আর কি, যে ঠিক আছে এখন কানাডার পিএনজি হিসেবে ডিক্লেয়ার্ড। এটা আপনার কেমিক্যাল, মেকানিক্যাল এরকম কোনো ব্যাপার নাই, এটা আসলে সব ইঞ্জিনিয়ারদের জন্যই। ডেফিনেটলি আপনার ব্যাকগ্রাউন্ড কেমিক্যাল হলে আপনি হয়তো কেমিক্যালের জন্য আপনার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এক্সপিরিয়েন্সটা ওরা হয়তো খুঁজবে, বাট এটা কোনো নিয়মটা একই সবার জন্য। তো রিসেন্টলি কিছু কঠিন হয়েছে আমি শুনলাম, সেটা হচ্ছে আপনার আমার ক্যানাডিয়ান, আমি যদি অ্যাক্রেডিটেড থাকে আমার আন্ডারগ্রেড বা আমি যেখানে পড়াশোনা করে আসছি সেটা, তারপরেও হয়তো বা কিছু টেকনিক্যাল এক্সাম আমাকে দিতে হতে পারে, স্পেসিফিক টেকনিক্যাল এক্সাম। হয়তো এই কোর্সটা আমি করে আসছি অলরেডি বাংলাদেশে যখন পড়াশোনা করেছি, তারপরেও এটা রিলেটেড একটা টেকনিক্যাল এক্সাম ওরা নিবে আপনার এথিক্স এক্সামের আগে, যেটা আগে ছিল না। সো একটু টাইট হচ্ছে, এক এক প্রভিন্সে একটা নিয়ম, তো সেটা সবাইকে অবশ্যই দেখে নিতে হবে যে কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য। তো ওভারঅল টাইম হচ্ছে আপনার 2 বছরের বেশি লেগে যায় একটা প্রসেস আপনি শুরু থেকে শেষ করতে, পিএনজি হওয়ার জন্য, যদি আপনার সবকিছু ক্রাইটেরিয়া ফুলফিল থাকে। তারপর তাছাড়া হয়তো একটু সময় বেশি লাগবে। থ্যাংক ইউ ডক্টর ইতিহাস। আমার মনে হয় আপনি স্টেপগুলোকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। এর ফলে যারা ধরেন নিউ কামার্স অথবা যারা ধরেন স্টুডেন্ট ভাই বোনরা আছেন, তাদের এই প্রসেসটা বুঝতে খুব ইজি হবে, স্পেশালি যারা বাংলাদেশ থেকে কানাডাতে ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে আসার কথা চিন্তা ভাবনা করছেন বা অলরেডি এসে পড়েছেন, বা যারা স্টুডেন্ট ভাই বোনরা অলরেডি এই একটা সিস্টেমের মধ্যে আছে, তাদের এই জিনিসগুলো আমার মনে হয় তাদের মানে কানাডাতে মেইন স্ট্রিমে ইঞ্জিনিয়ার কাজের স্ট্রিমে ঢোকার জন্য যে কি কি পদ্ধতি ভাবে তারা পিইঞ্চ, আমি দর্শকদের সুবিধার্থের জন্য বলছি, পিইঞ্চটা হচ্ছে এখানে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং যে লাইসেন্সিংটা। সো ডক্টর ইমতিয়াজ সেই স্টেপ গুলাকেই মূলত জোট ডাউন করে দর্শকদের উদ্দেশ্যে এই মাত্র উনি আলোকপাত করলেন।
তো এখন আমি একটু অন্যভাবে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে কানাডাতে আমার যে অভিজ্ঞতা, যদি আমি ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড না, বাট আমার অনেক বন্ধু-বান্ধব আছে বা অনেক বড় ভাইরা আছেন। তারা অনেকেই বর্তমানে এ বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার পরে অনেকে কনসালটেন্ট হিসেবে কাজ করতেছে। অনেকে নিজস্ব বিজনেস এন্টারপ্রেনিউরশিপ কথা চিন্তা ভাবনা করছেন বা অনেকে অলরেডি স্টার্ট করেছেন। তো এটাও আমি মনে করি একটা কেরিয়ার পাথওয়ে একটা ভালো এভিনিউ। যারা বাংলাদেশ থেকে আ এ এখানে আসার কথা চিন্তা ভাবনা করছেন বা অলরেডি এসে পড়েছেন বা যারা স্টুডেন্টরা আ দীর্ঘদিন ধরে মানে কাজ করার পরে একটা চিন্তা ভাবনা করবেন যে একটা এন্টারপ্রেনিউরশিপ কিভাবে ডেভেলপ করা যায়। তা সেই বিষয়ে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে বা আপনার কোনো ইনসাইট থাকে, সেই বিষয়গুলোকে যদি একটু তুলে ধরেন যে কিভাবে একজন আ ইঞ্জিনিয়ার আ পরবর্তীতে সে একটা এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপ করতে পারে অথবা একটা কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারে ইন কানাডিয়ান আ পার্সপেক্টিভ এ। আচ্ছা, আমি প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ওই লাইসেন্সশিপ দিয়ে শুরু করি। তো আমি ধরে নিচ্ছি যে একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার হয়ে গেল এবং তার হচ্ছে অনেকটা এক্সপেরিয়েন্স, কানাডিয়ান এক্সপেরিয়েন্স আ হলো এখানে। তারপর থেকে হয়তোবা সে চিন্তা করতে পারে একটা বিজনেসের ব্যাপার যে কারণ যদি সে ইঞ্জিনিয়ারিং লাইনেই বিজনেসটা করতে চায়। ব্যাপারটা এভাবে আমি যদি দেখি। একটা বিজনেসের জন্য অবশ্যই তাকে যদি ইঞ্জিনিয়ারিং আ আ ইঞ্জিনিয়ার হিসেবে মানে সার্ভিসটা যদি ইঞ্জিনিয়ারিং সার্ভিস হয় তাহলে তার অবশ্যই তার নিজস্ব পিএইচ লাইসেন্স লাগবে। এবং এটা সে যেই প্রভিন্সে বিজনেসটা রান করার চেষ্টা করছে সেই প্রভিন্সেই লাগবে প্রথমত। তারপরে হচ্ছে বিজনেসের জন্য তার আলাদা একটা সার্টিফিকেট অফ অথরাইজেশন লাগবে। এটা হচ্ছে বিজনেস রিলেটেড। সো এটার জন্য যে ডকুমেন্টেশন সবই হচ্ছে প্রভিন্সিয়াল ওয়েবসাইটে থাকবে। ডিপেন্ডিং অন বিজনেস তার ওই অথরাইজেশন যদি হয় দেন সে ওই বিজনেস রান করার জন্য মানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস হিসেবে সে হচ্ছে রেডি। বাট তারপরে তো তার বিজনেস রেজিস্ট্রেশনের ব্যাপার থাকবে, মিউনিসিপ্যালের যেসব পারমিট এসব তো থাকবেই, ওগুলা হয়তো কমন ব্যাপার। কিন্তু ওভারঅল তার এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। তবে সার্টিফিকেট অফ অথরাইজেশনটাই হচ্ছে আপনার যেখানে সে সার্ভিসটা দিবে সেখানের হওয়া লাগবে। যদি না হয় এটা চাইলে আবার ডকুমেন্টেশন দিয়ে অন্য প্রভিন্সের জন্য এই অথরাইজেশনটা পাওয়া যায়। আমি বলবো না এটা খুব কমপ্লিকেটেড, কিন্তু প্রভিন্স ওয়াইজ অথরাইজেশন না হলে ওই প্রভিন্সে সার্ভিসটা দেওয়া যায়। তো এটা একটা একটা ব্যাপার থাকে এখানে। তার মানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস যখন আমি বলছি এটা কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং সার্ভিসই, মানে আমি বলছি যে এই কাজটা আমি ডিক্লেয়ার করছি যে এটা সেফ, এইভাবে যদি আমি একটা ডিজাইন করি তাহলে এটা পাবলিকের জন্য সেফ এবং এটাতে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আপনি এই ডিজাইনে একটা কিছু তৈরি করলে সেটা প্রপারলি রান করবে এবং এটার সে রেসপন্সিবিলিটিসটা নিচ্ছে, মানে যে যার পিএনস লাইসেন্সটা আছে সে সেটার রেসপন্সিবিলিটিসটা নিচ্ছে। এবং সাধারণত পিএনস লাইসেন্স যাদের থাকে ওদের ইন্স্যুরেন্সও থাকে, কারণ বাই এনি চান্স কোনো একটা সমস্যা হলো তখন কি হবে, তখন তো তাকে রেসপন্সিবিলিটিস নিতে হবে, তাকে কোর্টে যেতে হবে, মানে অনেক কিছু এখানে ল অ্যান্ড অর্ডারে আসলে পড়ে যায়, তাকে খেয়াল রাখতে হয় ওগুলা। বাট আমি যেটা বলতে চাই যে ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিজনেস করতে আপনার পিঞ্চ বা লাগবেই ব্যাপারটা সবসময় এরকম না। মানে এটা আমি এক্সাম্পলটা এভাবে দিচ্ছি যে কোনো একজন ইঞ্জিনিয়ার হয়তো ডিজাইন করে দিল, সেই ডিজাইনটা নিয়ে আমি হয়তো কোনো একটা স্পেসিফিক ইকুইপমেন্টের একটা কিছু ডিজাইন করছি, যেমন ধরেন আমি হয়তো ওই ডিজাইনটা ফলো করে আমার কাজ হচ্ছে শুধু অ্যাজ এ কন্ট্রাক্ট হিসেবে আমি জিনিসটা বানিয়ে দিচ্ছি তাকে, ফলো করছি কিন্তু আমি ওই আরেকটা পিএনজ এর অ্যাপ্রুভড একটা ডিজাইন। তো আমি যে জিনিসটা বানাচ্ছি বা আমি হয়তো একটা কিছু প্রোগ্রাম করে দিচ্ছি, একটা হয়তো একটা কমিউনিকেশন ডেভেলপ করে দিচ্ছি একটা মেশিনের, সেটার জন্য যে আমার পিএনজ লাইসেন্স লাগবে তা না, কিন্তু আমি পুরা ডিজাইনটা যে করে তার অ্যাকচুয়ালি পিএনজ লাইসেন্স মাস্ট লাগবে। তার বিজনেস অথরাইজেশন মানে সার্টিফিকেট অফ অথরাইজেশন যেটা আপনার অর্গানাইজেশন থেকে দেয় সেটা লাগবে। কিন্তু যে জিনিসটা বানাচ্ছে রুট লেভেলে এসে ফলো করে ইঞ্জিনিয়ারের ড্রয়িংটা, তার যে ওটা লাগবেই তা না। সো আমি জাস্ট জিনিসটা বলতেছি এই জন্য কারণ পুরা ব্যাপারটা লাইসেন্সিপ ব্যাপারটা কিন্তু অনেক লেন্দি, কিন্তু সে যদি ইঞ্জিনিয়ারিং রিলেভেন্ট কোনো এক্সপেরিয়েন্স দিয়ে কোনো একটা কাজ শুরু করতে চায়, নট নেসেসারি যে তাকে ওই সব কিছু করে আসতে হবে, সেই ছোট ছোট মডিউল কাজগুলা কিন্তু সে করতে পারে যদি সে ডিজাইন রেসপন্সিবিলিটিসটা না নেয়। তো এটা জাস্ট একটা শর্ট নোট আর কি।
আচ্ছা, এখানে আরেকটা আমি বিষয়টা জানতে চাচ্ছি যে, এই যে যারা ধরেন বিজনেস ওপেন করছে, তাদের জন্য কি কোনো ধরনের একটা অভিজ্ঞতার ব্যাপার আছে? যেমন হ্যাঁ, আমার হয়তোবা ১০ বছর অভিজ্ঞতা লাগবে বা ৫ বছর অভিজ্ঞতা লাগবে বা অভিজ্ঞতা না থাকলে এক ধরনের সমস্যা হতে পারে। এই ধরনের কোনো কি ফ্যাক্টর কাজ করে এখানে? আ এটা আসলে আমার ওভাবে জানা নাই। তবে অভিজ্ঞতার ব্যাপারটা কাজ করবে আপনার বিজনেস দাঁড়া করানোর জন্য। আমার কাছে আ স আ আপনার এটা মনে হচ্ছে না যে আপনার লাইক আপনি একটা বিজনেস করতে পারেন, আপনার একটা বিজনেস প্ল্যান থাকতে পারে। আ সেটার জন্য আসলে আ মানে ওরকম কোনো আ লাইক অভিজ্ঞতা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এরকম বিষয়টা না আসলে। আ আপনার অভিজ্ঞতাটা আসলে আপনার যখন পিএইচ লাইসেন্স আছে ওটা আসলে আপনাকে অভিজ্ঞতা দিয়ে দিচ্ছে আপনার পার্সোনাল সাইডে। আ আচ্ছা। আর বিজনেসের কিছু রিকোয়ারমেন্ট তো অবশ্যই থাকবে যে যেটা বিজনেস টু বিজনেস ভ্যারি করতে পারে যে আপনি হয়তো একটা বিজনেস করছেন, একটা ডিজাইন করছেন। আ আ ওই লাইনের যখন সার্টিফিকেট অফ অথরাইজেশন আমি নিবো, যেমন আমি যদি এক্সাম্পল দিচ্ছি, আমি যদি ওয়েল্ডিং করি এক্সাম্পল, ওয়েল্ডিং কিন্তু একটা স্পেসিফিক কাজ। কেউ একজন যদি ওয়েল্ডিং এর প্রসিডিউরটা না জানে, তার যদি ওই ট্রেনিং কোর্স ওটা না থাকে, সে চাইলেই ওই ওয়েল্ডিং সার্ভিসটা একটা আউটসাইড পারসনকে দিতে পারবে না। তো তখন হয়তোবা তার সার্টিফিকেশন কোর্স থাকা লাগবে। ওইটা আপনার ওই যখন সে এপ্লাই করবে, ওইটা রিকোয়ারমেন্টের আন্ডারে পড়বে আরকি। কেস টু ওকে। কেস। কোন কাজটা করছে তার উপর। আ ওভারঅল আসলে আ হয়তোবা এমন অনেক কাজ থাকতে পারে যেখানে হয়তোবা আপনার ওই স্পেসিফিক এক্সপেরিয়েন্স নাও লাগতে পারে। হয়তোবা আপনার নিজস্ব পিএইচ লাইসেন্সের এক্সপেরিয়েন্সটাও এনাফ হতে পারে। এটা ডিপেন্ড করছে আরকি কেস টু কেস। তো এখানে যে মূলত যে জিনিসটা আপনার মাধ্যমে জানলাম সেটা হচ্ছে যে, কোন বিজনেস ওপেন করতে গেলে এখানে পূর্ব শর্ত হচ্ছে তাকে অবশ্যই পিইঞ্চ অধিকারী হতে হবে। রিলিভেন্ট রিলিভেন্ট ইঞ্জিনিয়ারিং সেক্টর। জি, জি। তো এখন আমি যদি একটু অন্যভাবে আপনার সাথে ডিসকাস করতে চাই। এই যে আমরা অনেকভাবে কথা বললাম যে একজন ইঞ্জিনিয়ারদের এই ধরনের অনেক ধরনের অপরচুনিটি আছে এবং বিভিন্ন প্রভিন্স ভিত্তিক অপরচুনিটি যদি আমরা আপনি যে বিশ্লেষণ করলেন অ্যালবার্টাতে যেরকম অনেক এনার্জি সেক্টরে অনেক ধরনের অপরচুনিটি আছে। অন্টারিওতে অনেক ধরনের ম্যানুফ্যাকচারিং সেক্টরে অপরচুনিটি আছে। এবং সেই সাথে আমরা অলরেডি ডিসকাস করলাম যে একজন নিউকামার এসে তার সার্টিফিকেশন নিয়ে অ্যা অ্যা পিএইচ হতে পারে এবং এর মাধ্যমেও আমরা আ ধরেন অনেকেই জব লাইনে ছাড়াও একটা বিজনেস দাঁড় করানোর ক্ষেত্রেও একটা ভূমিকা পালন করতে পারে যে লাইসেন্সিংটা। তো এখন আমি একটু অন্যভাবে আপনার সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এই জিনিসগুলো তো আমার দেখে মনে হচ্ছে অনেকটা ইজি যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। বাট হোয়াট আর দ্য চ্যালেঞ্জিং ফ্যাক্টর? এই যে বাংলাদেশের থেকে অনেক বাংলাদেশী ভাই-বোনরা আসেন, তারপরে এখান থেকে অনেক নিউ গ্র্যাজুয়েটরা ইঞ্জিনিয়ার সেক্টরে এ এ থেকে গ্র্যাজুয়েট হচ্ছে। কিন্তু যখন আমরা তাদের মধ্যে আমি অনেক সময় কথা বলি, তারা তাদের রেসপন্স পাচ্ছে না বা ইঞ্জিনিয়ারিং যে সেক্টর গুলা সেখানে জব পাচ্ছে না। সো এক ধরনের মানে ফ্রাস্ট্রেশন ও তৈরি হচ্ছে। অনেকে দেখা গেছে যে এস এ ইঞ্জিনিয়ার হয়েও দেখা গেছে যে ক্যাজুয়াল জবের মধ্যে ইনভলভ হচ্ছে। সো কানাডার পার্সপেক্টিভ এ কানাডা এনভায়রনমেন্ট এ এস এ ইঞ্জিনিয়ার হিসেবে এ এ মানে কি ধরনের চ্যালেঞ্জ গুলো ফেস করতে হয়? সেই জিনিসগুলো যদি আপনি একটু জোরদার করেন। আসলে এটা প্রথমত আ আ পারসন টু পারসন অনেক ভ্যারি করে। কারা আসছে, কখন, কোন টাইমে, কোন বয়সে আসছে তার উপর অনেক ডিপেন্ড করে। আ সাধারণত বাংলাদেশে খুব স্বাভাবিকভাবে আমাদের যে সেক্টরটা ইঞ্জিনিয়ারিং সেক্টর ওটা এতই ব্রড এবং আ ভিন্ন, ভিন্ন আ সেক্টর থাকে যেখানে আমরা আ হয়তোবা কিছু প্র্যাকটিস করার সুযোগ পাই না। হয়তোবা একটা সেফটি প্র্যাকটিস করব। আমি হয়তো অত ভালো সুযোগ পাচ্ছি না। তো দেখা যায় যে ওখান থেকে হুট করে এসে আমি কানাডাতে এসে কানাডার কোর্স অ্যান্ড রেগুলেশন ফলো করে যে একটা কাজ করব, আমার তো আসলে ওই নলেজটা নিতে সময় লাগবে এটি স্বাভাবিক। আর যেটা হয় সাধারণত আমরা যখন বাংলাদেশে থাকি, একটা ইঞ্জিনিয়ার যখন আন্ডারগ্রেড করে পাস করে, সে যখন একটা এক্সপেরিয়েন্স নেয়, সে খুব হ্যান্ডস অন কাজ করে এবং তার আসলে ওই বয়সে হ্যান্ডস অন কাজ করার আ মোটিভেশন অনেক বেশি থাকে। আ এবং সে ওই কাজগুলা করতে, করতে কিন্তু অনেক কিছু শিখে যায়। যদিও সে ইঞ্জিনিয়ার কিন্তু হ্যান্ডস অন কাজ করতেছে এবং সেগুলা কিন্তু তার ডিজাইনে সে অনেক হেল্প করে কাজগুলা করতে বা প্র্যাকটিস গুলা করতে। যেটা এখানকার ক্ষেত্রেও সত্যি। এখানকার যখন আন্ডারগ্রেড একজন আসবে, সে যতটুকু জানবে সে এখানে প্র্যাকটিস করে এবং সে যখন একটা সময় গিয়ে
একটা লেভেলে যাবে, সেম এজের আমরা যখন বাংলাদেশ থেকে আসতেছি তার সাথে কম্পিট করাটা এত সহজ হয় না, কঠিন হয়ে যায়। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। তো ওই চ্যালেঞ্জ থেকে বের হয়ে আসার উপায় হচ্ছে আমাকে চুজ করা, আমি কোন কাজটা করব, কোনটা আসলে আমার সাথে বেশি যায়। তো যেটা হয় যে একটু ফোকাস হওয়া আর কি আগে থেকে, যে ঠিক আছে আমি 2 বছর এক্সপিরিয়েন্স বাংলাদেশ থেকে আসছি, আমি এখানে এসে কোন কোর্সটা করার পরে আমি ইঞ্জিনিয়ারিং এ কাজে ঢুকে যেতে পারবো। আমাকে হয়তো বা শুরুতে একটু এমন কাজে ঢুকতে হবে যেটা আমি হয়তো পছন্দ করবো না, তা না হলে আমি আসলে আমার স্কিল সেটটা ওই ক্যারিয়ার ফিল্ডে দেখাতে পারবো না। আমাকে শুরু থেকে আমি সেম লেভেলে আসতে পারবো না আসলে কানাডাতে, এটা আশা করাটাই ঠিক হবে না। এটা হচ্ছে প্রথম আমার থাকবে যে এটাই হচ্ছে চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা আমাদেরকে আসলে ওভারকাম করতে হবে। আরেকটা চ্যালেঞ্জ থাকে, লাইসেন্সিং প্রসেস কিন্তু অনেক লেন্দি। এখন যেখানেই যাবো সেখানেই বলবে তোমার কি পিএনজি আছে অথবা তুমি কি ইআইটি, এই যে বিষয়গুলো আসে, সেই বিষয়গুলো আসলে হুট করে বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার হয়ে এসেই আমি আরেকটা ইঞ্জিনিয়ারিং জব এখানে পাবো না। তো যেটা হয়, যারা হায়ার স্টাডি করতে আসে তাদের ব্যাপারটা একটু আলাদা। তারা আসলে হায়ার স্টাডি করতে করতেই একটু ইঞ্জিনিয়ারিং রেলিভেন্স থাকলে তখন ওই করতে করতে ওরা অনেক সময় পিএনজি অ্যাপ্লাই করতে পারে, অথবা তাদের ওই হায়ার স্টাডির যে সার্টিফিকেটটা, আমি যদি বলি আমি মাস্টার্স করলাম এখানে বা পিএইচডি করলাম, সেই সার্টিফিকেটটা আমাকে সেই ভ্যালিডেশনটা দিয়ে দেয়, যেটা আমার কষ্ট করে পেতে হয় না যে আমি আন্ডারগ্রেডের সার্টিফিকেটটাকে ভ্যালিডেট করব। এইখানকার ডিগ্রিটাই আমাকে ভ্যালিডেট করে দেয় হচ্ছে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাশ করছো, তার মানে তুমি অলরেডি ভ্যালিডেটেড। তোমার জন্য আসলে আগে থেকে ওই যে অ্যাক্রেডিশন যেটা নেওয়া, যেটাতে একটা অনেক সময় কনফিউশন থাকে, ডিপেন্ডিং অন ইভ্যালুয়েশন টিম, তারা কিন্তু অনেক সময় বলতে পারে যে না আমি এক্সাম নিব তোমার, আমি আসলে কমফোর্টেবল না। এটা হয়, কিন্তু ওই অ্যাডভান্টেজটা পায় হচ্ছে যারা হায়ার স্টাডি করতে আসে, তারা হয়তো অ্যাডভান্টেজটা নিচ্ছে। তো সেই রাউটে ফলো করলে সেটা তো একটা চ্যালেঞ্জ থাকে যে সবাই তো হয়তো বা এই রাউটে আসে না, বা একটা জবে অ্যাপ্লাই করলে সে সরাসরি ইঞ্জিনিয়ারিং জবগুলো আসলে পাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে, এটা একটু স্বাভাবিক। তো সেই প্রসেসটা আর কি চ্যালেঞ্জিং। আর মার্কেট কম্পিটিশন তো সবসময় থাকবে। আমার ওরা, আপনি এটা অলিখিত সত্যি যে আপনি একটা ইঞ্জিনিয়ারিং লাইনে যখন প্রথম এন্ট্রি লেভেলে কাউকে জব দিবেন, সেটা আসলে আমি যাব একটু কেউ একজন আন্ডারগ্রেড পাস করে যে আসছে তাকে দিব, এটা খুবই স্বাভাবিক। কারণ ওয়ার্কফোর্সটা এরকম এখানে, যে আপনাকে ওইভাবে ফিল্ড ওয়ার্ক করতে হবে প্রথমে। তো এক্সপিরিয়েন্স হলেও তারা আপনাকে নিবে না, যেহেতু আপনার ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্সটা নাই শুরু থেকে। তো ওইটা অবশ্যই একটা চ্যালেঞ্জ, মার্কেট কম্পিটিশন। এক্সপিরিয়েন্সের কথা তো বললামই যে যেহেতু বাংলাদেশ থেকে আসছি, ডিরেক্টলি ওটা আসলে ইভ্যালুয়েট করে না ওরা। লাইসেন্সিং এর প্রসেসে হেল্প করে ঠিকই, কিন্তু আপনি যখন জবে যাবে সে, তখন আসলে ওই চ্যালেঞ্জটা থাকবেই সবসময়। তো থ্যাংক ইউ ডক্টর ইমতিয়াজ, আপনি চমৎকারভাবে যে চ্যালেঞ্জের পার্টগুলো সেগুলোকে বিশ্লেষণ করার জন্য। আমি মনে করি যারা বাংলাদেশি ভাই বোনরা আছেন এবং আমাদের পডকাস্টটা দেখবেন, তাদের জন্য আপনার এই চ্যালেঞ্জের যেই জোরডাউন গুলো আমার মনে হয় তাদের অনেক ধরনের কাজে লাগবে, এবং সেই হিসাবে তারা একটা প্রিপারেশন নিতে পারবে। তো এখন আমরা যেহেতু পডকাস্টের প্রায় শেষ দিকে, আমি পডকাস্টটা খুব দীর্ঘায়িত করতে চাই না। তো আপনার এই যে আমাদের যারা নিউ কমার্সরা আছেন, বা যারা ধরেন এই যে বাংলাদেশি এই যারা ভাই বোনরা ইঞ্জিনিয়ার সেক্টর পড়াশোনা করছে, বা এই রিলেটেড যারা পড়াশোনা করছে, বা যারা এখন জব সিকার, তাদের পরিপ্রেক্ষিতে আপনার যে দীর্ঘদিন ধরে কানাডা পার্সপেক্টিভে আপনি কাজ করছেন, এবং বোথ ইন্ডাস্ট্রির সাথে যে গভর্নমেন্টের যে একটা সম্পর্ক স্থাপন করে চলছেন আপনার টেকনিক্যাল প্রসপেক্ট ডেভেলপমেন্টের বিষয় দিয়ে, তো আপনার এই অভিজ্ঞতা অনুযায়ী আপনি তাদের বিষয়ে কি ধরনের একটা মেসেজ দিবেন, যে তারা কিভাবে এই আপনার যে মেসেজটা থাকবে, যেটা তারা এখানে সফলতা মুখ দেখতে পায় অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে? আচ্ছা, এটা খুবই অবশ্যই আমি বলবো যেটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে, বাট আমি বলবো যে কিছু জিনিস থাকে যেটা আসলে সবার ক্ষেত্রে একই রকম হওয়ার কথা। সেটা হচ্ছে আমাদের আসলে ফোকাস করতে হবে টার্গেটটা কি। মানে আমি আসলে কেন কানাডা আসতে চাই, বা আমি এখানে এসে আসলে আমার প্ল্যানটা কি। কেউ হয়তো বলতেছে আমি খুব হায়ার স্টাডি করতে চাই, কি হবে জানি না, কিন্তু আমি স্টাডি করতে চাই অ্যাটলিস্ট। তারপরে আসার পরে সে হয়তো চিন্তা করে যে না ভালো লাগছে এখানে, এখানে থাকা উচিত। সেটা এক ধরনের ওয়ে হতে পারে।
কেউ হয়তো বলতে পারে যে না, আমি আমার ফিউচার জেনারেশনকে ভালো একটা সুযোগ দিব, সেই জন্য হয়তো সে তার একটা সময় পরে প্ল্যান করছে। এই যে বিষয়গুলো, এই ফ্যাক্টরগুলো কাজ করে আর কি। তো যদি সে ফোকাস থাকে সে কেন আসছে, আমি 100% শিওর যে তার এরকম তার রাউটটা কেউ না কেউ হয়তো পাস করে আসছে এখানে। সো আপনার সে যদি চিন্তা করে আমি 5 ইয়ার্স আমি কোথায় দেখতে চাই নিজেকে, 10 ইয়ার্সে কোথায়, অথবা উইদিন নিয়ার ফিউচার 1 ইয়ার্স পরে আমি কি করতে চাই, এই টার্গেট ফোকাসটা যদি তার থাকে, তাহলে আমি বলবো যে সে অবশ্যই রাউট গুলা খুঁজে বের করতে পারবে যে কোনটা তার জন্য বেস্ট রাউট হবে। এটা একটা প্রথম মেসেজ অবশ্যই আমি বলবো টার্গেটটা ফোকাস করার জন্য। আর টার্গেট যেটাই থাকুক, ফিউচারে কখনো যাব কানাডাতে এরকম যদি থাকে, তাও যদি থাকে, সারাক্ষণই নিজের ওই কমিউনিকেশন স্কিল, সফট স্কিল এগুলো ডেভেলপ করতে হবে। আসলে টেকনিক্যাল স্কিল কাজে লাগে, অবশ্যই লাগে। টেকনিক্যাল স্কিলই তো আসলে আমরা ইঞ্জিনিয়ারিং এ শিখি, কিন্তু টেকনিক্যাল স্কিলের পাশাপাশি আপনার প্রচুর সফট স্কিল, প্রফেশনাল স্কিল খুবই ইম্পর্টেন্ট এখানে। বিভিন্ন ওয়ে আছে এগুলো ডেভেলপ করার জন্য। এর মধ্যে একটা বলবো, নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট, যাতে সবার সাথে আমি জানি যে এখানকার মানুষ কি ফেস করতেছে। 10 বছর ধরে একটা মানুষ ইঞ্জিনিয়ার হিসেবে আছে, সে আসলে তার ভিউটা কি, যেটা হয়তো এখন আজকে আমি কথা বলতেছি, আলোচনা করতেছি, এই আলোচনাগুলো আরো স্পেসিফিক হতে পারে। হয়তো কারো পরিচিত কেউ থাকলো, সে হয়তো জানে আসলে এই লাইনটাতে কতটুকু সে ইমপ্রুভ করেছে, স্টাডি কতটুকু করতে হয়েছে, কি লাগে, এরকম ব্যাপারটা। তো সেটা আমি বলবো যে তাদের জোর দেওয়া উচিত। তাদের ওই ফোকাসের সাথে সাথে ওই রাউট গুলা হচ্ছে সিমুলেট করা, যে ঠিক আছে এটা যদি আমি করি এটার পরে কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে, এটা কি আমার ফিলিংস কে সাপোর্ট করতেছে, আমি কি এখানে আসার পরে আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হচ্ছে, নাকি আমি এখানে এনাফ 2 ইয়ার্স থাকার জন্য। এই যে বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো আমি বলবো যে শুরু থেকেই ক্যালকুলেট করে তারপরে স্টেপ নেওয়া কেয়ারফুলি। আমাদের বাংলাদেশেও অনেক ভালো অপরচুনিটি আছে বিভিন্ন জায়গায়। তো কম্পেয়ার করা যে আমি এখন কোথায় আছি, কানাডাতে গেলে আমি আসলে কোথায় থাকবো, এই যে বিষয়টা, এই বিষয়টিগুলো খেয়াল করা। স্টুডেন্টদের জন্য যদি বলতে হয়, স্টুডেন্টদের আসলে আমরা যখন এখানে আসার প্ল্যান করেছিলাম, আমাদের স্কলারশিপ সিস্টেম ছিল। কেউ হয়তো স্কলারশিপ দিয়ে আসে, কেউ হয়তো নিজের ফাইন্যান্স দিয়ে পড়তে আসে, কিন্তু সাবজেক্টটা অনেক সময় নিজের পছন্দ মতো পাওয়া যায় না, এটা হয়। কিন্তু আসতেই হবে, এই সাবজেক্টে চলে আসলাম, পরে ব্যবস্থা করব, এটা না করাই হয়তো ভালো হবে আমি বলবো। ফোকাস হলে একটু সময় লাগলেও নিজের যেটা মনে হয় যে এটাতে আমার এক্সপার্টিস ভালো, সেটাতে যাওয়াটাই ভালো। কারণ আমি যদি প্যাশন নিয়ে, আমি যদি আমার কাজটাকে ফোকাস করে করি, কোথাও না কোথাও ওই বেস্টের অপরচুনিটি থাকে। অপরচুনিটি গুলা ন্যারো, এটা সবাই বলে, হ্যাঁ আজকে জবের মার্কেট ভালো না, এরপরও মানুষ কিন্তু জব পাচ্ছে। তো আমি যদি ফোকাস থাকি, আমার কাজটা যদি আমি প্যাশন নিয়ে করতে পারি, ওয়ে আউট বের হয়ে যায়, কোনো না কোনো ভাবেই বের হয়ে যায় এটা, টুডে অর টুমরো। তো আমি সেটাকে হয়তো বলবো যে ওই বিষয়টা খেয়াল রাখতে। আর এট দ্য এন্ডে পেশেন্সটা মাথায় রাখতে হবে। আসলে হুট করে এসেই কিছু একটা হয়ে যাবে, এটা হয় না আসলে যে কোনো জায়গাতেই। একটা ওভারঅল প্ল্যান রাখা যে উইদিন 5 ইয়ার্সে হয়তো আমি এটা অ্যাচিভ করতে পারি, এরকম ভাবে স্টেপ নেওয়াটা উচিত হবে। থ্যাংক ইউ ডক্টর ইমতিয়াজ, আপনি চমৎকারভাবে আপনি দর্শকদের মাঝে আপনার যে অ্যাডভাইসটা সেটা তুলে ধরার জন্য। আমি মনে করি আমাদের এই পডকাস্টের মাধ্যমে আপনার এই মূল্যবান যেই বক্তব্যটা দর্শকরা গ্রহণ করবে এবং সেই অনুযায়ী তারা উপকৃত হবে। এখন আমরা যেহেতু পডকাস্টের শেষ পর্যায়ে, আমি যদি আমার একটা কনক্লুডিং রিমার্কস দিই, যে ডক্টর ইমতিয়াজ যেই জিনিসটা বললেন যে ইঞ্জিনিয়ারদের যে অপরচুনিটি গুলো, এবং মূলত উনি যেটা হাইলাইট করেছেন যে এখানে আমাদের যারা নতুন যারা আসতেছেন বা স্টুডেন্ট ভাই বোনরা আসতেছেন, তাদেরকে তাদের যে স্পেসিফিক তাদের যে স্কিলটাকে, সেই জায়গাটাকে মূলত ফোকাস করতে, এবং সেই অনুযায়ী টেকনিক্যাল নলেজের সাথে সাথে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং এবং সেই সাথে সফট স্কিল গুলোকে নিজেদেরকে তৈরি করার জন্য। এর ফলে দেখা যাবে যে জব সেক্টরে তাদের যে সফলতা, এটা অনেক বেড়ে যাবে কানাডিয়ান এনভায়রনমেন্টে। সো আশা করি আমাদের এই পডকাস্টের মাধ্যমে আপনারা ইঞ্জিনিয়ারদের যে অপরচুনিটি গুলো আছেন, সেই জিনিসগুলো দর্শকরা অনেক কিছু জিনিস জানতে সহায়তা করবে। এবং তো আজকের মধ্যে আর আমরা খুব বেশি এই পডকাস্টটা দীর্ঘায়িত করব না। ভবিষ্যতে আশা করি যে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর আমাদের এই পডকাস্টটা যদি ভালো লাগে, তাহলে আমি দর্শকদের বলবো যে আপনারা বেশি করে শেয়ার করবেন, যাতে
অন্যরা যারা ইন্টারেস্টেড আছেন কানাডা বিষয়ে তারা এই বিষয়গুলো জানতে পারে। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আমাদের এর সাথে যুক্ত হওয়ার জন্য। ভবিষ্যতে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। আল্লাহ হাফেজ। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।